ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো অলরেডি আপনারা জানেন যে আজকের সেশনটা কি নিয়ে হতে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সিমেন্টিক রোল লেভেলিং, রাইট? সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি মাত্র 1 ঘন্টা আগে মনে হয় অ্যানাউন্স করছিলাম যে আজকে এই সেশন নিয়ে কথা বলবো। সো এই জন্য অনেকে জানেন না, বাট তারপরও অ্যাসিওর করার জন্য এটা আমি বলবো যে এই সেশনটা ইউটিউবে আপলোড করা হবে। সো যারা যারা মিস করছে বা জয়েন হয়নি তারা ওখান থেকে দেখে নিতে পারবে। সো আসেন আমরা সিমেন্টিক রোল লেভেলিং এর দিকে চলে যাই। বাই দ্য ওয়ে রোল লেভেলিং এ যাওয়ার আগে লাইক আমার কিছু ক্লিয়ার করার ছিল। সো আমি প্রত্যেক থেকে 5টা মিনিট চেয়ে নিব, তারপর আমরা আমাদের লেকচারে চলে যাব। সো অলরেডি এসইও কমিউনিটির মধ্যে গতকাল যারা ছিলেন অনেকে জানেন যে একটা খুব বড়সড় কন্ট্রোভার্সি হয়ে গিয়েছিল। সো ওইটা রিলেটেড আমি জাস্ট 2 মিনিট কথা বলবো, তারপর আমি আমার পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার করে দিব। সো সবাই জানেন যে আমি স্ক্যাম নিয়ে একটা ভিডিও বানাই ফেলছিলাম। তো এখন করছি একটা, হয়ে গেছে আরেকটা, তারপর বানানোর পর দিন সকালে আমি শুনতে পাই আমি বড়, যেটা টু বি ভেরি অনেস্ট খুবই রেসপেক্টেড পার্সন ইন আওয়ার এসইও ইন্ডাস্ট্রি, ওনাকে নাকি আমি ভালো খারাপ বলে ফেলছি। তো এটা আসলে জিনিসটা হয়েছে কি, আমি আপনাকে উদাহরণ সহ বলি। যেহেতু মনে করেন ঢাকার মধ্যে ধানমন্ডিতে কোন একটা ডাক্তার খারাপ, ঠিক আছে, আমার সাথে খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে ঢাকা ধানমন্ডিতে। তো এখন আমি একটা পোস্ট করলাম, পোস্টের মধ্যে আমি বলে দিলাম যে ধানমন্ডির প্রত্যেকটা ডাক্তারই খারাপ। তো ওই জায়গায় মেন ভুলটা হয়ে যায়। তো আমার উচিত ছিল যে স্ক্যামার, তার যদি আমি ডাইরেক্টলি নাম নিয়ে আমি বলতাম তাহলে এই মিসকনফিগারেশন কোনো কিছু হতো না। যেহেতু আমি তার আহ, নাম নিই নাই, মানে যে স্ক্যাম করছে, তো ইন যারা প্রত্যেকেই সিম্যাটিক্স নিয়ে কন্টেন্ট বানান, ওয়ার্কশপ কোর্সেস, ওখানে তো ভালো ভালো আছে, অনেকে অনেক সিনিয়র পার্সনও আছে। তো ওনাদের গায়ে জিনিসটা লাগবে। তো আমি আমার ভুলটা অ্যাডমিট করছি, টু বি ভেরি অনেস্ট, কজ আমার এর থেকে যারা আমার পার্সোনালি চিনে তারা প্রত্যেকে জানে যে আমি সিনিয়রদের কি পরিমাণ রেসপেক্ট করি। আর সত্যি কথা বলতে আমি এই প্রফেশনে বা এই ইন্ডাস্ট্রিতে একদম নিউবি, আমি সবে মাত্র 2020-এ শুরু করছি। আর সিমেন্টিক্স নিয়ে আমি কাজ করতেছি হচ্ছে ম্যাক্স হলো 2 বছর, 2 বছর কিন্তু কমপ্লিট হয়নি। বাট যিনি ছিলেন হি ইজ রিয়েলি রিয়েলি পপুলার এন্ড রেসপেক্টেড ইন দ্য ইন্ডাস্ট্রি, আমিও তাকে খুব বেশি রেসপেক্ট করি। সো এই জিনিসটা আর কি, তো আমি এই জিনিসটা ক্লিয়ার করতেছি। অনেকে আমাকে অনেক টেক্সট করছে, তাহলে তাহলে এটা কি হয়েছে, এটা কি হয়েছে, আপনি কেন বলছেন ওনাকে নিয়ে এই সেই এই সেই। তো ওই জিনিসটা প্রত্যেককে তো আর ইন্ডিভিজুয়ালি আমার রিপ্লাই করা পসিবল না। আর তাই আমি মনে করছি যে আর এটা নিয়ে আমি আলাদা কোনো ভিডিও কন্টেন্ট বানাতে চাই, যেহেতু কালকে ওই ঝামেলার পরে, মিসকনফিউশনের পরে, মিসআন্ডারস্ট্যান্ডিং এর পর এটা আমার ফার্স্ট কন্টেন্ট, তাই আমি জাস্ট 2 মিনিট আগে এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। যাই হোক, তো সত্যি কথা বলতে সিনিয়ররা অলওয়েজ রেসপেক্টেড থাকবে। আর যারা স্ক্যামার ওদের আমি আসলে নেক্সট টাইম কখনো যদি, আমার ইচ্ছা নাই আসলে আর এইসব জিনিস নিয়ে কথা বল, কখনো যদি সুযোগ হয় আমি ডাইরেক্ট নাম নিয়ে বলবো যে অমুকে এটা করছে। সো এই জেনারেল লাইফ স্টেটমেন্ট মানে না দেওয়াটাই আমার উচিত ছিল। যাই হোক, আমি অলরেডি রিটেন পোস্টটাও দিয়েছি, বিকজ সত্যি কথা এটা যে কালকে এই জিনিসটা নিয়ে আমার ইন্ডাস্ট্রির বড়দের সাথেও কথা হয়েছে, ওনারা বলছে এভাবে করে তুমি জেনারেল একটা স্টেটমেন্ট দিতে পারো না। টু বি ভেরি অনেস্ট, লাইক আপনি যখন একটা পাবলিক ফিগার হন, আমি পাবলিক ফিগার না, তারপর আমার কিছু ভাই বন্ধু আছে যারা আমাকে ফলো করতেছেন ভাই হিসাবে, ওই হিসাবে করলাম। তো হয়তো মানে যে জিনিসটা আমি বলবো ওটা বলার আগে হয়তো আমার 2বার চিন্তা করা উচিত ছিল, আর জেনারেল স্টেটমেন্ট দেওয়াটা উচিত হয়নি। তো দ্যাটস দ্য রিজন। আই হোপ আপনারা প্রত্যেকে বুঝতেছেন। আমি জানি এটা যখন রেকর্ডেড ইউটিউবে যাবে, যারা আমাকে টেক্সট করছেন তাহা ভাই এটা এরকম হয়েছে, তাহা ভাই ওটা ওইরকম হয়েছে, যাদের কনফিউশন ছিল ওটা আই হোপ সো ক্লিয়ার হবে। আর আমার এন্ড থেকে আমি এই জিনিসটাই বলবো, আমি কখনো কাউকে ডিসরেসপেক্ট করিনি, স্পেসিফিকলি কোনো সিনিয়রকে। যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওটা আমার এন্ড থেকে, ভুলটা যেটা হয়েছিল ওটার জন্য আমি এক্সট্রিমলি সরি। ওকে গাইস, তো এখান থেকে আমরা শুরু করি আজকে আমাদের লেসনটা। আমাদের আজকে যে লেসনটা ছিল সেটা ছিল আমাদের সিমেন্টিক রোল লেভেলিং নিয়ে, ঠিক আছে? এইটা নিয়ে আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট আসে যে ভাইয়া সিমেন্টিক রোল লেভেলিং জিনিসটা কি, এটা একটু বুঝাইলে বেটার হয়। তো ওইটা নিয়ে আজকে আমরা কথা বলতে যাব। তার আগে এই সেশন নিয়ে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এই জিনিসটা কোথায় কাজে আসবে। এটা যে জায়গায় কাজে আসবে সেটা হচ্ছে সিম্যান্টিক কন্টেন্ট রাইটিং এ। কন্টেন্ট রাইটিং অ্যাকচুয়ালি অনেক জিনিস, অনেকে মনে করেন যে কোরের কোর্সের মধ্যে 200টা রুলস আছে, রুলসটা যদি আমার কাছে চলে আসে তাহলে আমি সিম্যান্টিক কন্টেন্ট রাইটিং এ কিং হয়ে যাবো বা আমি খুব ভালো কন্টেন্ট লিখতে পারবো। সো এরকম কিছু না। ওই রুলস গুলো বোঝার জন্য আপনার বেসিক কিছু নলেজ থাকতে হবে।
যদি আপনার ওই বেসিক নলেজটুকু থাকে তাহলে আপনি এটা খুব সহজে বুঝতে পারবেন। বাট ওই বেসিক নলেজটা যদি আপনার না থাকে, আপনার কাছে আমি যদি ইয়াও দিয়ে দিই, মানে রুলস গুলো দিয়েও দিই, তাহলে আপনি ওই কোন কাজ রাখতে পারবেন না। ফর এক্সাম্পল, লাইক প্রশ্নপত্র ফাঁস হইলো, বাট কোন সাবজেক্টে পরীক্ষা সেটাই যদি আপনি না জানেন, তাহলে প্রশ্নপত্র ফাঁসও যদি হয় তাহলে আপনি কিছু করতে পারবেন না। সো বেসিক ধারণা রাখলে বেটার। আর আমি জানি এই জিনিসটা প্রত্যেকেরই লাগবে, তাই বলে আমার আজকে এই সেশনটা করা। সো আসেন আমরা একটু শুরু করি। আমার স্ক্রিনটা কি বেশি ছোট আছে নাকি আপনারা দেখতে পাচ্ছেন? এটা কাইন্ডলি দু একজন আমাকে একটু কমেন্ট সেকশনে বলবেন। স্ক্রিন সাইজ ক্লিয়ার ঠিক আছে আছে? ভাই, জি ভাই ক্লিয়ার আছে। আসেন আমরা একটু শুরু করি। সো ডেফিনেশন থেকে শুরু করি। আমাদের সিম্যান্টিক যে রোল, আমি আগে বলে দিই ভাই, অনেক সোজা, বা আসলে হয়তো কন্টেন্ট নাই এই জিনিসের জন্য, এই জন্য কঠিন মনে হচ্ছিল আপনাদের, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে একদম এই একটা লেকচার দেখার পর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আসে তাহলে শুরু করি। দ্য থিং ইজ, সেটা হচ্ছে ডেফিনেশনের দিকে চলে আসি। সো সিম্যান্টিক রোল লেভেলিং জিনিসটা কি? সো সিম্যান্টিক, প্রথম আমি ডেফিনেশনটা বলতেছি, তারপর আমি বুঝাই দিব। সো সিম্যান্টিক রোল লেভেলিং, অথবা সংক্ষেপে এটাকে আমরা এসআরএল বলে থাকি, ইজ এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টাস্ক that involves identifying the roles played by different words or phrases in a sentence in relation to the verb. জানি কঠিন মনে হচ্ছে, সহজ করে করি। একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ধরনের ওয়ার্ড থাকে, তাই না? একটা সেন্টেন্সে একাধিক ওয়ার্ড থাকে। এই একাধিক ওয়ার্ড তার প্রত্যেকের যে কি রোল, সেই জিনিসটাই আসলে এসআরএল অথবা সিম্যান্টিক রোল লেভেলিংটা আইডেন্টিফাই করে। কিসের আন্ডারে পড়তেছে এসআরএলটা? সেটা হচ্ছে এনএলপির আন্ডারে। এনএলপি নিয়ে ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি আলাদা একটা সিরিজ ক্রিয়েট করব। সো এটা এখানে থাকতো, এইটুকু বুঝে রাখেন। সিম্যান্টিক রোল লেভেলিং যে জিনিসটা আছে সেটা এনএলপির আন্ডারেই পড়ে থাকে। আর এটার কাজ কি? একটা সেন্টেন্সের মধ্যে যখন অনেকগুলো ওয়ার্ড একটা সেন্টেন্সে আছে, প্রত্যেকের কোনটার কি কাজ সেটা বুঝতে সিম্যান্টিক রোল লেভেলিংটা বেসিক্যালি ব্যবহার করা হয়। আমি একটা এক্সাম্পল দিব, তাহলে আপনি একটা বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, জন গেভ দ্য বুক টু ম্যারি। এখন এই জিনিসগুলা বোঝানোর আগে একটু সহজ বাংলা ভাষায় আমি বলি যে কারক জিনিসটা তো ভাই আমরা প্রত্যেকে পড়েছি, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক আমরা পড়েছি, তাই না? তো এই কারকের মধ্যে কে করছে কি করেছে, আশা করি আমি আমি বাংলা ব্যাকরণ পড়াচ্ছি না, বাট এই জিনিসটা বোঝার জন্য আপনাদের কাজে লাগবে। তো দেখেন, এখানে জন গেভ দ্য বুক টু ম্যারি, ঠিক আছে? এখানে জন হচ্ছে একটা এজেন্ট, বুকটা হচ্ছে থিম, ম্যারি হচ্ছে রেসিপিয়েন্ট। আমার কাছে পুরো লিস্ট আছে, আমি একটা একটা করে বুঝাবো, বাট আপাতত বুঝে রাখেন এই জিনিসগুলো হচ্ছে এক একটা রোল। এজেন্ট একটা রোল, প্রেডিকেট একটা রোল, থিম একটা রোল, রেসিপিয়েন্ট একটা রোল, প্রত্যেকটা জিনিস আমি বুঝাবো। বাট আপাতত এটা মনে রাখেন, একটা সেন্টেন্সের মধ্যে, এই পুরোটা যেটা সেন্টেন্স, এই পুরো সেন্টেন্সের মধ্যে জন হচ্ছে এজেন্ট, বুক হচ্ছে আমার থিম। ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। সরি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? না ভাই। গাইস, কেউ কি দেখতে পাচ্ছেন না? না ভাই, শেয়ারিং, আপনাদের এতক্ষণ ধরে মনে হচ্ছে যে আপনি তো এমনি কথা বলে যাচ্ছেন। আরে না, স্ক্রিন শেয়ার করতে ভুলিস। আচ্ছা যাই হোক, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আসেন আবার আবার শুরু করি, ঠিক আছে? এই যে আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? আমি শেয়ার করতে এক্সট্রিমলি সরি। আসেন আবার শুরু থেকে আমরা বলি। তো সিম্যান্টিক, এই যে এখানে শীটের মধ্যে আমি লিখে রাখছি, আপনারা কি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাই, জি। করা লাগবে? ওকে একটু বড় করে দেন ভাই, তাহলেই হবে। আচ্ছা, এখন ঠিক আছে? জি ভাই। ওকে, আচ্ছা আবার বলি, ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি। সো সিম্যান্টিক রোল লেভেলিং ইজ এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টাস্ক that involves identifying the roles played by different words or phrases in the sentence in relation to the verb. ওই যে একটু আগে আমি জিনিসটা বললাম। সো সিম্যান্টিক রোল লেভেলিংটা হচ্ছে জিনিসটা কি, এটা এনএলপির আন্ডারে পড়ে। আর এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন যে ওয়ার্ড গুলো থাকে, ওদের রিলেশন বা ওদের যে রোল, ওই রোলটা বেসিক্যালি আইডেন্টিফাই করতে আমাদেরকে সাহায্য করে। আর রিলেশনটা হচ্ছে কমপ্লিটলি আলাদা জিনিস, সেটা হচ্ছে লেক্সিক্যাল রিলেশন। অলরেডি আপনারা জানেন, যদি পার্ট 2 দেখে থাকেন সিম্যান্টিক কন্টেন্ট ব্রিফ, ওখানে আমরা লেক্সিক্যাল রিলেশনশিপ খুব বিস্তারিত ভাবে আলোচনা করেছি। আর তাহলে একটু আগে আমি কি বললাম, এসআরএল বা সিম্যান্টিক রোল লেভেলিং জিনিস কি? একটা সেন্টেন্স কয়েকটা ওয়ার্ড আছে, ওই ওয়ার্ড গুলোর কার কি রোল সেটা বুঝতে আমার কি করে, সাহায্য করে। ওকে, আসেন তাহলে এটার কয়েকটা এক্সাম্পল বোঝার চেষ্টা করি। যেরকম এখানে আমার কাছে একটা উদাহরণ আছে, জন গেভ দ্য বুক
টু ম্যারি, ঠিক আছে? এটা আগে যেটা বলতেছিলাম ওই যে কারকের কথা, তো ওই হিসাবে দেখেন এখানে জন হচ্ছে এজেন্ট, বুকটা হচ্ছে আমার থিম, ম্যারি হচ্ছে আমার রেসিপিয়েন্ট। এগুলো বিভিন্ন রোল, আমি একটু আগে বললাম যে এজেন্ট, থিম, রেসিপিয়েন্ট বা সোর্স, এই ধরনের অনেকগুলো রোল আছে। প্রত্যেকটা রোলই আমি আজকে বুঝাই দিব, সো দ্যাট নেক্সট যখন আমরা কন্টেন্ট রাইটিং এর দিকে চলে যাব, যাতে আপনাদের এগুলো বুঝতে কোনো সমস্যা না হয়। আসেন তাহলে এই যে জন এজেন্ট কেন, বা বুকটা থিম কেন, অর ম্যারি রেসিপিয়েন্ট কেন, সেটা বুঝার জন্য একটু আমরা চেষ্টা করি। তো দেখেন এখানে আমাদের কাছে যে লিস্ট আছে, এখানে দেখেন এজেন্টের ডেফিনেশন কি বলতেছে। দ্য ইনিশিয়েটর অফ অ্যান অ্যাকশন অর এন্টিটি দ্যাট কজেস অ্যান ইভেন্ট টু হ্যাপেন ইজ কল্ড অ্যান এজেন্ট। শুদ্ধ বাংলা ভাষায় বললে, যে ব্যক্তি কোনো কার্য সম্পাদন করে থাকে, বাংলা বলছি, কাজ সম্পাদন করে থাকে বা কাজ করে থাকে, তাকে বলা হয় এজেন্ট। তাহলে দেখেন জন কিক দা বল, জন কি করেছে, একটা বলের মধ্যে লাথি মেরেছে, ঠিক আছে? অনেকটা গ্রামার, আমি জানি গ্রামার, ইংলিশ গ্রামারের কথা মনে পড়তেছে আপনাদের, ইংলিশ সেকেন্ড পার্টের কথা মনে পড়তেছে, বাট এভাবে জিনিসগুলো বুঝলে আপনাদের জন্য ইজি হবে। তো দেখেন জন কিক দা বল, জন কি করছে, বলে লাথি মেরেছে। সো আমি যদি বাংলায় ওই জিনিসটা বলে কে লাথি মেরেছে, উত্তরটা কি আসবে, জন। সো জিনিসটা এটা যে করে তাকে আমরা বলে থাকি হচ্ছে এজেন্ট। এই নামগুলো কিন্তু আপনার একটু মাথায় রাখতে হবে। যিনি কাজ করেন বা যে কাজটা সম্পাদন করছে তাকে বলি আমরা এজেন্ট। আর কাইন্ডলি ইংলিশের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ওইগুলোর সাথে এই সিমেন্টিক রোল লেভেলিংটা মিলাবেন না। জিনিসগুলো হচ্ছে অনেকটা সিমিলার, জিনিস অনেকটা সিমিলার, মানে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের সাথে, বাট আপনি যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের সাথে এটা মিক্স করে ফেলেন, তাহলে সিমেন্টিক কন্টেন্ট লেখার সময় আপনার সমস্যা হতে পারে। সো এজেন্ট জিনিসটা কি, যে কাজ করছে তাকে আমরা কি করব, এজেন্ট বলবো, ঠিক আছে? তো জন যেহেতু বল কিক করেছে, তো এটা কাজ, তো এইখানে জন হচ্ছে একটা এজেন্ট। যদি আমি এখানে বলি, তারপর একটা আসে এক্সপেরিয়েন্সার, দ্য এন্টিটি দ্যাট এক্সপেরিয়েন্সেস এ স্টেট, ফিলিং অর পারসেপশন বাট ডাজ নট অ্যাক্টিভলি পারফর্ম দ্য অ্যাকশন, মানে সে যদি কাজ না করে থাকে বাট সে কোনো কিছু অনুভব করে, তাকে বলা হয় এক্সপেরিয়েন্সার। সো জন ফিল্ড হ্যাপি, এই যে হ্যাপি জিনিসটা সে তো ফিল করছে, সে তো কোনো কাজ করে নাই। সো কেউ যদি কোনো কাজ না করে থাকে বাট সেটা যদি ফিল করে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো এক্সপেরিয়েন্সার। ঠিক আছে, কথাটা বুঝিয়ে দেখেন। আমি জানি জিনিসগুলো একদম বেসিক মনে হচ্ছে, বাট ট্রাস্ট মি, এই জিনিসগুলো যদি না বুঝেন তাহলে সিমেন্টিক রুলস বুঝতে আপনার অনেক কষ্ট হবে। এই জন্য রুলস গুলো দেওয়ার আগে আমি এই জিনিসগুলো বুঝাই দিচ্ছি। ওকে, আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে এজেন্ট আর একটা হচ্ছে এক্সপেরিয়েন্সার। এজেন্ট কে, যে কাজ করে তাকে আমরা বলতেছি এজেন্ট, কর্তৃকারক সহজ বাংলা বলতে। আর এক্সপেরিয়েন্সের জিনিসটা কি, যে এক্সপেরিয়েন্সের জিনিসটা কি, যে এক্সপেরিয়েন্স করে বাট কাজ করে না। যেরকম বল কিকের জন্য তাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হয়েছে, তাকে স্পর্শ করতে হয়েছে, টাচ করতে হয়েছে, বাট ফেল্ট হ্যাপি, ভালো অনুভব হওয়া, সেটা তো এক্সপিরিয়েন্সের ব্যাপার, সে তো কোনো কিছু টাচ করেনি, তাই না? তো সে হচ্ছে জন, এখানে হচ্ছে এক্সপিরিয়েন্সার। তারপর হচ্ছে গোল, গোল জিনিসটা কি দেখেন, দ্য এন্ড পয়েন্ট অর রেসিপিয়েন্ট অফ অ্যান অ্যাকশন। ফর এক্সাম্পল, মানে শেষ যে জিনিসটা হয়েছে সেটাকে বলা হয় গোল। হি গেভ দ্য বুক টু ম্যারি, দেখেন বই দিছে, কাকে দিছে, ম্যারিকে দিছে। সো ম্যারি ইজ এ গোল হিয়ার, তার মানে কি ম্যারিকে বই দেওয়ার পরে কাজটা শেষ হয়ে গেছে। সো ম্যারি ইজ এ গোল। ওকে, রাইট? সোর্স জিনিসটা কি, সোর্সটা হচ্ছে দ্য স্টার্টিং পয়েন্ট অর অরিজিন অফ অ্যান অ্যাকশন, রাইট? যেখানে শুরু হচ্ছে। ফর এক্সাম্পল, শি টুক দ্য বুক from the shelf, যদি আমি কোয়েশ্চেন করে from where she took the book, right? So from the shelf, shelf থেকে বই নিয়েছে, বই নিয়ে ম্যারিকে দিছে। তো শেলফ থেকে যে নিছে, শেলফটাই হচ্ছে আমার সোর্স, ম্যারিকে দিয়ে ফেলছে, ঠিক আছে? ওই জিনিসটা ম্যারিকে দেওয়া হচ্ছে শেষ কাজ। তো ম্যারি ইজ এ গোল, রাইট? সো রেসিপিয়েন্ট জিনিসটা কি, দেখেন বোরিং ফিল হওয়ার দরকার, মানে এগুলো বোরিং এ লাগে, কজ পড়তে কেউ আসে না, বাট আমি বলছি একটু 5-10 মিনিট সময় দেয়, জিনিসগুলো আরো ইন্টারেস্টিং হবে সামনে। ওকে, এগুলো আমরা এসইও তে কেমনে ইউজ করব সেগুলো আমি বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, the entity that gives something as a result of an action or transfer, right? সে হচ্ছে কি recipient. She gave John the letter, she gave John the letter, মানে কোনো কিছু যদি রিসিভ করে তাহলে সেটাকে বলবো কি আমরা রেসিপিয়েন্ট। দেখেন আবার গোলের সাথে এখানে রেসিপিয়েন্টে মিক্স আপ করে ফেললেন না, সাউন্ডস সামথিং সিমিলার, বাট যদি আপনি সিমেন্টিক রোল লেভেলিং এর কথা চিন্তা করেন তাহলে সেটা কিন্তু ভিন্ন। এই জায়গায় আমি এই জন্য বলেছিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ওটার সাথে মিক্স করিয়েন না। আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের মধ্যে শুরুতে থাকলে সাবজেক্ট, কোন কাজ করতেছে ওটা হচ্ছে ভার্ব, লাস্টে যে পার্ট আছে ওটা অবজেক্ট, তাই না? বাট আপনি দেখেন সিমিলার হলেও জিনিসটা হচ্ছে সিমেন্টিক রোল লেভেলিং এর ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা নাম আছে। এই জন্য এই জিনিসগুলো বুঝা খুব বেশি ইম্পর্টেন্ট।
আচ্ছা, ইনস্ট্রুমেন্ট জিনিসটা কি? দ্য অবজেক্ট অর টুল ইউজ টু পারফর্ম অ্যান অ্যাকশন। যখন কোনো কিছু পারফর্মের জন্য কোনো অবজেক্ট আর ইউজ করা হবে তাকে আমরা বলবো হচ্ছে টুল। সহজ বাংলা ভাষা। হি কাট দ্য পেপার উইথ দ্য নাইফ। হোয়াট হি কাট দ্য পেপার, যেটা কোয়েশ্চেন হয় কি দিয়ে কাটছে, কোন একটা মানে বস্তু ইউজ করছে, তাই না? সো নাইফ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হিয়ার, রাইট? মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি, যেটা আপনারা খুব বেশি ইউজ করে থাকবেন। এখান থেকে বেনিফিশিয়ারি, এজেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট রুলস এর জন্য, সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? সোর্স ইজ অলসো ইম্পর্টেন্ট, খুব বেশি ইউজ করা হয় সিমেন্টিক রুলস এর মধ্যে। আচ্ছা, বেনিফিশিয়ারি জিনিসটা কি? দ্য এন্টিটি দ্যাট বেনিফিটস ফ্রম অ্যান অ্যাকশন, মানে কোনো কিছু উপকৃত হয় তাকে আমরা বলতেছি কি বেনিফিশিয়ারি, রাইট? সে বেকড এ কেক ফর জনের জন্য সে একটা কেক বেক করলো, রাইট? সো এইখানে জন একটা উপকৃত হইলো না, বা উপকৃত এক জিনিস আর লাভ হওয়ার এক জিনিস, ঠিক আছে? যদি কারো লাভ হয়ে থাকে সেটা ফিজিক্যাল হইতে পারে, সেটা ইমোশনাল হইতে পারে। এখানে জন ইমোশনালি বেনিফিট পেয়েছে, কারণ কেকটা বানানোর ফলে তার ভালো লাগছে। সো জন ইজ দ্য বেনিফিশিয়ারি, রাইট? লোকেশনের কথা যদি আমি বলি, যে কোনো লোকেশন জিনিসটাকে আমরা সিমেন্টিক রোল ইয়ার মধ্যে দিয়ে লোকেশনটাই বলে থাকি। যেরকম কোন একটা জায়গা, ওই জায়গায় যেরকম পার্ক হইতে পারে। আবার লোকেশন বলতে দেখছেন এখানে স্পেসিফিক্যালি আমরা লোকেশন বলতে কি বুঝি? বাংলাদেশ অথবা চিটাগাং মধ্যে জিসি মোড়, এটা লোকেশন বলি না? বাট দেখেন সিমেন্টিক রোল লেভেলিং লোকেশন জিনিসটা কিন্তু খুব মানে একটু চেঞ্জ। পার্ক হচ্ছে একটা লোকেশন। কোথায় দেখা হয়েছিল? দে মেট এট দ্য পার্ক। তো কোথায় দেখা হয়েছিল? তাদের দেখা হয়েছিল পার্কে। যদি আমার সেন্টেন্স হয় এরকম, তাদের দেখা ছিল পার্কে। তো আমি যদি কোয়েশ্চেন করি তাদের কোথায় দেখা হয়েছিল? পার্কে। উত্তর আসবে কোথায়? পার্কে। দেখেন কারকের সাথে কিন্তু মিলতেছে, রাইট? সো দ্যাট উইল বি দ্য লোকেশন। বাকিটুকু এখানে টাইম আছে, ম্যানার আছে, কজ আছে। প্রত্যেকটা জিনিসে আমি মনে করি আমি শীটটা শেয়ার করে দিব, এটা ইউটিউবের মধ্যে আপলোড হওয়ার পরে আমি শীটটা শেয়ার করে দিব। আপনার একবার যদি পড়েন আশা করি পারবেন। তারপর আমি জাস্ট একবার করে ইয়াটা করে যাচ্ছি। ম্যানার জিনিসটা কি? শি ডান্স গ্রেসফুলি। দেখেন গ্রেসফুলি এটা একটা ম্যানার না? সো গ্রেসফুলি হিয়ার ইজ দ্য ম্যানার, রাইট? টাইম জিনিসটা কি? এই পুরো সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে, এই ইয়েস্টারডে হচ্ছে কি আমার টাইম। এখানের মধ্যে দেখেন হি অ্যাপোলোজাইজড বিকজ অফ হিজ মিস্টেক। সে মাফ চাইলো তার ভুলের জন্য। এই যে মাফটা চাইলো, একটা কারণেই তো মাফটা চাইলো, তাই না? সে ভুল করেছিল বলে মাফ চেয়েছে। তো এখানে মিস্টেকটাই হচ্ছে আমার কজ, ওকে? আর শি উইল গো ইফ ইট রেইনস। দেখেন কন্ডিশন, এটা বুঝতেছেন? যদি বৃষ্টি পড়ে শুধুমাত্র তখনই সে যাবে। সো রেইন ইজ দ্য কন্ডিশন হিয়ার, রাইট? সো এরকম করে পারপাস আছে, এরকম করে নেগেশনও আছে, এরকম করে বাকি সবকিছু আছে, ঠিক আছে? সো এটা আপনারা যদি একবার ভালো মতো পড়েন আই হোপ সো এটা আপনি বুঝতে পারবেন। তারপর আমি একটা কাজ করছি, আমি এটাকে এখনই আপডেট করে দিচ্ছি আপনাদের সবার জন্য। কাইন্ডলি এখন পয়েন্ট গেলে তো অনেক দেরি হয়ে যাবে, আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এটা একটু দেখেন, এইখানের মধ্যে কারো কোনো যদি পয়েন্ট সমস্যা হয়ে থাকে আমাকে বলবেন, আমি ওটার মধ্যে বিস্তারিত আরেকবার আলোচনা করবো। আমি লিঙ্কটা কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনারা সেটার মধ্যে যান, সেটা গিয়ে প্রত্যেকটা পয়েন্ট গুলো দেখবেন। আমি আরেকবার রিভিউ করতেছি পুরো জিনিসটা। সিম্যান্টিক রোল লেভেলিং জিনিসটা কি? একটা ওয়ার্ডের মধ্যে মানে একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ডস থাকে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড কোনটার কি রোল সেই জিনিসটা আমরা এখানে বলতেছি। ডেফিনেশন লেখাই আছে, বাট সহজ বাংলা করার জন্য আমি এই জিনিসটাকে ইউজ করেছি, রাইট? তো ওখানে দেখেন কোন আমি জানি না ঠিক লিস্টের মধ্যে কয়টা আছে। let me see, 15. So 15 roles are mentioned here. Actually roles আরো বেশি আছে, বাট আমি মনে করি অ্যাজ এ বিগিনার আপনার এই 15টা রোল দিয়ে শুরু করবেন। এই 15টা রোল কেন ইউজ করবেন একটু পরে আমি দেখাচ্ছি, বাট আমি এটুকু বলবো আপনি যদি আপনার কন্টেন্টটা প্রপারলি সিমেন্টিক্যালি অপটিমাইজ করতে চান তাহলে আপনার এই রোল গুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ভাইয়া এখন আপনি কোয়েশ্চেন করবেন যে ভাইয়া এগুলো না পড়লে তো হয়, আমি এগুলো পড়বো না, কখন কাজে লাগবে এটা একটু আমাকে বোঝানোর চেষ্টা করে, বা আমি এত কষ্ট করে যে জিনিসগুলো বুঝবো। ইলিয়াস ভাই খুব ভালো কোয়েশ্চেন করছে। তাহা ভাই, হাউ ক্যান উই ইনস্ট্রাক্ট দ্য রাইটার্স? টু বি ভেরি অনেস্ট, উই ইনস্ট্রাক্ট দ্য রাইটার্স থ্রু কন্টেন্ট ব্রিফ and we train the writers. That's completely a separate segment. মানে আমরা যে ইনস্ট্রাক্ট করবো রাইটারদেরকে, ওটা আমরা কন্টেন্ট ব্রিফের মধ্যে যে আর্টিকেল মেথোডোলজি সেকশনটা আছে ওখানের মধ্যে আমরা রাইটারদেরকে কি করি? ইনস্ট্রাক্ট করি। আর যে জিনিসটা হচ্ছে শুধু ইনস্ট্রাক্ট করতে হয় না, ওই ইনস্ট্রাকশনের আগে কন্টেন্ট ব্রিফ মানে ওদেরকে দেওয়ার আগে রাইটারদেরকে সিমেন্টিক কন্টেন্ট রুলস এর উপরে মানে ট্রেন করতে হয়। আমি যখন আমার রাইটারদেরকে ট্রেন করি সবার আগে আমি জিনিসটা এখান থেকে শুরু করি, তাদেরকে আমরা এই এনএলপি এন্ড এই যে সিমেন্টিক রোল লেভেলিং এই জিনিসটা বুঝাই। বিকজ আমি যখন আমার
আর্টিকেল মেথোডোলজি গুলো লিখি, আমি ওখানে এভাবে করে লিখি যে আমার এজেন্টটা এভাবে করে করতে হবে, অথবা আমার বেনিফিশিয়ারির আগে এই ওয়ার্ডটা থাকতে হবে, অথবা আমার এই জিনিসটা এভাবে করে থাকতে হবে। সো আমার যদি লেভেলস গুলো ঠিক মতো মনে না থাকে তাহলে আমি ওখানে ইনস্ট্রাক্ট করতে পারবো না। আর যদি তাকে আমি প্রপারলি ইনস্ট্রাক্ট না করি তাহলে সে কিন্তু আমার প্রপারলি আউটপুট দিবে না। আউটপুট যদি প্রপার না হয় তাহলে আমার কন্টেন্টটা র্যাঙ্কে আসবে না। সো আই হোপ সো যে জিনিসগুলো বুঝতেছেন যে কেন আমাদের এই এডুকেশন গুলো ইম্পর্টেন্ট। করে তার কোর্স লঞ্চ করার 2 বছর আগ থেকে কিন্তু এগুলো বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে পাবলিশ করে আসতেছিল। কজ ডাইরেক্টলি মানে কোর্সের মধ্যে ঢুকে গেলে আপনি এই জিনিসগুলো বুঝবেন না যদি এই জিনিসগুলো আপনি না বুঝেন। সো এডুকেশন ইজ ইম্পর্টেন্ট যদি প্রপারলি আপনারা এগুলো রিসার্চ করেন। আর হ্যাঁ, আমি এখন আপনাকে যে শিটটা দেখাচ্ছি এইটা করতে মানে এই জিনিসগুলো বুঝতে আমার অলমোস্ট 7 দিন লাগছে। 7 দিন লাগছে বলতে কি এরকম কম্বাইনলি কোথাও ছিল না। তো আমি বিভিন্ন ব্লগস পড়লাম, ব্লগস পড়ার পর এলএলএম এ গেলাম, এলএলএম কে আমার ট্রেন করা আছে, আমার কাস্টম জিপিটি আছে যে জিনিসগুলো খুব ভালো করে কম্বাইন করে দেয়। এখন যে জিনিসটা আপনি আমার শিটটা দেখছেন এটা কিন্তু আমি হাতে লিখি না, এটা কমপ্লিটলি এলএলএম দিয়ে করা। আর কিছু পার্ট আছে যেগুলো আমি অন্য ওয়েবসাইট থেকে নিয়েছি। সো এই জিনিসগুলো আপনারাও করবেন, কজ প্রত্যেকটা জিনিসটা কেউ এরকম করে ভেঙে ভেঙে ইজিলি বুঝাই দিবে না। সো আমি আশা করি আপনারা প্রত্যেকটা শিটটা দেখেছেন। সো এই শিটটা দেখে 15টা এখানে রোল লেভেল গুলো দেওয়া আছে। এই 15টা রোল লেভেল যে জিনিসটা দেওয়া আছে ওই 15টা রোল লেভেলের মধ্যে কারো কোন ধরনের কনফিউশন যদি থাকে আমাকে বলতে পারেন, তাহলে আমি ওই জিনিস নিয়ে আরো ডিসকাস করব। আর যদি কারো কোনো ধরনের কনফিউশন না থাকে আমরা এই পয়েন্টস গুলো কেমনে এসইও তে ইউজ করবো সেদিকের মধ্যে চলে যাব। সো কার কোথায় কনফিউশন আছে, কে কোন রোলটা বুঝতেছেন না, কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে ওটাও বলা যে ভাই বুঝছি। চ্যাট বক্স এরকম একদম চুপচাপ থাকলে আমি বুঝি না পোলাপান আছে এই যে 30 জন মানুষ, এটা কি আছে নাকি ঘুমাই গেছে। ওকে, আপনারা কি বুঝতেছেন কথাগুলা? কে কে বুঝছে কে কে বুঝে না কাইন্ডলি একটু আমাকে জানান। ক্লিয়ার ভাই। নাইস সাইফুল ভাই, গ্রেট। বাকিদের কি অবস্থা? ওকে, ফাহাদ ভাই বলছে ক্লিয়ার, অনিক ভাই বলছে স্টিল রিডিং, গ্রেট, ইউ শুড রিড। তারপর বাকিরা রিজু ভাই রিঅ্যাক্ট করছে। রিজু ভাই বলেন বুঝতেছেন? আমি জানি যে এগুলা মানে নরমাল যে অন্যান্য আমাদের ইয়া হয় যে সেশনস হয় আমাদের না, মানে বিভিন্ন কোর্সেস হয় বাংলাদেশে, ওগুলো হচ্ছে একটু হয়তো কমপ্লিকেটেড লাগছে কি রে ভাই এসইও শিখাইতে আসছেন এখানে গ্রামার শিখাচ্ছেন কেন। বাট আসলে সিম্যান্টিক্স এর যে রাইটিং রুলস ওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওটার জন্য আপনাকে এই ন্যূনতম গ্রামার গুলো বুঝতে হবে, তখনই আপনি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। মাথার উপর তো দিয়ে যাইতেছে অনেক কিছু ভাই। ভাই ট্রাস্ট মি, মানে মাথার উপর দিয়ে যাওয়ার কোনো কিছু নেই, কয়েকবার করে পড়বেন। আমি এক্সাম্পল সহকারে দিয়ে দিচ্ছি, ডেফিনেশনও আছে, এক্সাম্পলও আছে, একদম হ্যান্ড রিটেন নোটের মতো পড়বেন। একবার যদি না বুঝেন আরেকবার পড়বেন, দ্বিতীয়বার যদি না বুঝেন এলএলএম এর কাছে চলে যাবেন। ওই স্পেসিফিক যে লাইনটা বুঝেন নাই ওটা তাকে কপি করে বলবেন, এটা ক্লাস 1-2 এর বাচ্চাকে বুঝানোর মতো করে আমাকে বুঝাও, দেখবেন যে সে এই জিনিসটা করে দিবে, রাইট? এন্ড টু বি ভেরি অনেস্ট, আমি যখন শুরুতে নিজেও শিখতেছিলাম আমি প্রত্যেকটা জিনিস এভাবে করেই শিখছি, বিকজ এই জিনিসগুলো কমপ্লিকেটেড। সো আমি কি করতাম, ওই টেক্সটটাকে কপি করে, আমার চ্যাট জিপিটি তখন পেরও ছিল না, ফ্রির মধ্যে যেতাম আর বলতাম, প্রম্পটটা একদম সিম্পল ছিল, মেক ইট আন্ডারস্ট্যান্ড টু এ 5-year-old কিড, দ্যাটস ইট। আর কিছু না, একদম এক লাইনে মেক ইট আন্ডারস্ট্যান্ড টু এ 5-year-old কিড। তারপর সেই খুব সুন্দর করে পুতুল টুতুলের এক্সাম্পল দিয়ে বুঝাই দিত। আমি এইভাবে করে ট্যাক্সোনমিও বুঝছি, আমি এইভাবে করে অন্টোলজিও বুঝছি। এগুলো অস্বীকার বা করতে কোনো লজ্জা নেই, শিখার মধ্যে কোনো লজ্জা নেই, আপনি যেভাবে করে শিখতে পারেন। আর আমি মনে করি যে এলএলএম এর চেয়ে বেটার অ্যাসিস্ট্যান্স আপনি আর এখন পাবেন না। বাট আমি এটাই বলি, এই জিনিস মানে সিম্যান্টিক্সে তো অনেকেরই ফ্রেমওয়ার্ক আছে, বাট আমরা যে কোরের ফ্রেমওয়ার্কটা যেটা নিয়ে কথা বলতেছি ওইটার মধ্যে কোরের যে রাইটিং রুলস গুলো আছে ওগুলো যদি বুঝতে চান আর আপনি যদি প্রপার কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করতে চান তাহলে আপনার এই জিনিসগুলো বুঝতে হবে। এই জন্যই কন্টেন্ট ব্রিফের মাঝখানে মানে আমরা কিন্তু কন্টেন্ট ব্রিফের আর্টিকেল মেথোডোলজি সেকশনে এখনো যাইনি, ওটার আগেই আমি এই জন্য এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করে দিছি। আই হোপ সো প্রত্যেকে বুঝতেছেন। তারপর আমি জাস্ট আরেকবার এদিকে চলে যাচ্ছি। এতক্ষণ আমি যে জিনিসগুলো বললাম সেটা হচ্ছে এসআরএল জিনিসটা কি, অথবা আপনারা প্রত্যেকে সিমেন্টিক রোল লেভেলিং সব জায়গায় পাবেনও না, মাঝে মাঝে এখানে এসআরএল লেখাটাও থাকে। এসআরএল হচ্ছে এনএলপি একটা পার্ট। আমি একটু আগে বলছি এনএলপি নিয়ে আমাদের আলাদা সিরিজ আসবে, ওখানে যথেষ্ট 20-25টা লেকচার রাখার আমি চেষ্টা করবো ছোট ছোট আকারে। আচ্ছা, তো এসআরএল হচ্ছে এনএলপির একটা পার্ট। আর এসআরএল এর কাজটা কি, সেটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে, বিভিন্ন যে ওয়ার্ডস থাকে তাদের রোল গুলো আইডেন্টিফাই করতে আমাদেরকে হেল্প করে।
আমি আরেকটা জিনিস বলতেছি, হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু। এখানে এজেন্টের সাথে আপনি আপনার সাবজেক্টকে, মানে আমরা ইংলিশ গ্রামের মধ্যে যে সাবজেক্ট পড়ে ওটাকে মিক্স করে ফেলবেন না, অথবা এখানকার প্রেডিকেটের সাথে আমাদের ভার্বের মিক্স করে ফেলবেন না, সবগুলো কিন্তু আলাদা আলাদা জিনিস। তো এখানে এক্সাম্পল সহ দেওয়া আছে, আর এখানে 15টা যে রোলস আচ্ছা ঠিক আছে, ওগুলো আমি এখানে মার্ক করে দিয়েছি। আর 15টার মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি ওগুলো মার্ক করে দিই। এজেন্ট আপনার অলওয়েজ লাগে, কন্টেন্ট ব্রিফে সোর্স লাগে, বেনিফিশিয়ারি লাগে, তারপর পারপাস লাগে, মোস্ট ইম্পর্টেন্ট পারপাস কখনো মিস করা যাবে না। তারপর হ্যাঁ, অ্যাফার্মেশন নেগেশন, এটা আমরা সবসময় ইউজ করে থাকি। সো বেসিক মানে প্রথমে যদি সবগুলো যদি নাও শিখতে পারেন, এগুলো আগে শিখে রাখলে ভালো। আচ্ছা, সো এই তো গেল আমাদের 15টা জিনিস, ঠিক আছে। এই 15টা জিনিস যাওয়ার পরে আমরা আরেকটু এখানে আসি, অ্যাপ্লিকেশন। দেখেন অ্যাপ্লিকেশনে যাই, আমি জিনিসগুলো খুব টাফ করব না, আমি যাচ্ছি, আমি শীটটা দিয়ে ফেলছি আপনাদেরকে, আপনারা জিনিসটা পড়ে আমি সিম্যান্টিক রোল লেভেলিং নিয়ে আরেকটা সেশন নিব, ওইটার মধ্যে আমরা অ্যাপ্লিকেশন জিনিসটা আরেকটু বিস্তারিত বুঝবো, ঠিক আছে। যেহেতু এই রিসোর্সটা আপনাদের কাছে ছিল না, এটা পড়ে একটু বোঝার চেষ্টা করবেন। আর এই জিনিসগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। ফর এক্সাম্পল, এসআরএল কে আমরা কোরের ফ্রেমওয়ার্কের মধ্যে বা সিম্যান্টিক্স এর মধ্যে কোন কোন জায়গার মধ্যে ইউজ করি, কোয়েশ্চেন আনসারিং এর মধ্যে ইউজ করি, ঠিক আছে। আমি বিস্তারিত একটু পরে আসতেছি। দেখেন ইনফরমেশন এক্সট্রাকশনে ইউজ করি। ইনফরমেশন দেখেন অনেকে আবার বলে যে মিক্স করে ফেলে, দেখেন ইনফরমেশন এক্সট্রাকশন এক জিনিস, ইনফরমেশন রিট্রিভাল আরেক জিনিস। প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তো কোন কোন জায়গায় কাজ করা হয়, কোয়েশ্চেন আনসারিং এ কাজ করা হয়, ইনফরমেশন এক্সট্রাকশনে কাজ করা হয়, টেক্সট সামারাইজেশনে কাজ করা হয়, সেন্টিমেন্ট অ্যানালাইসিস which is a really important part in semantic SEO, ওটার জন্য ইউজ করা হয়, ইনফরমেশন রিট্রিভালের জন্য ইউজ করা হয়, ডায়ালগ সিস্টেম যেটা আছে ওটার জন্য ইউজ করা হয়, টেক্সট টু স্পিচ সিনথেসিস যেটা আছে ওটার জন্য ইউজ করা হয়। So these are the basic thing। আরো অনেক জিনিসের জন্য ইউজ করা হয়, বাট আমি যে যে জিনিসের জন্য ইউজ করে থাকি সেটা কথা বললাম। আমি এই পার্টটুকু পড়েছি আপনার একটা ব্লগে, তারপর আমি এগুলো ইউজ করা শুরু করছি। চাইলে আপনারা এটা নিয়ে সার্চ করতে পারেন, ব্লগটা খুব 1 থেকে 10-এর মধ্যে পেয়ে যাবেন। সো বেসিক্যালি এই জিনিসের জন্য ইউজ করা হয়। এখন যদি আমি বুঝাইতে শুরু করি ইনফরমেশন এক্সট্রাকশন কি আর রিট্রিভাল কি, জিনিসটা অনেক বড় হয়ে যাবে। বাট আজকে আমাদের সেশনের মোটিভটাই ছিল আপনাদের সাথে এই যে সিম্যান্টিক রোল লেভেলিং জিনিসটা কি সেটার একটু ইন্ট্রোডাকশনটা করানো। বাট আমি আশা করি আজকে আমি খুব বেশি হেভি ওয়েটেড কোনো কথাবার্তা বলবো না, একদম আই হ্যাভ কেপ্ট ইট সিম্পল। বাট ইনশাআল্লাহ আমরা আপকামিং সেশনসে এইটার পার্ট 2টা আমি রিলিজ করব হচ্ছে হাউ টু ক্রিয়েট এ কন্টেন্ট ব্রিফ, পুরো সেশনটা মানে যেটা আমাদের প্লেলিস্ট আছে ওটার পরে আমরা প্লেলিস্টের মধ্যে দেখব কিভাবে করে আমরা সিম্যান্টিক রোল লেভেলিংটা ইউজ করি। আর যখন আমাদের কন্টেন্ট ব্রিফ ক্রিয়েশনটা শেষ হয়ে যাবে তারপরে আমরা আসবো যে কিভাবে কন্টেন্ট লিখতে হয়। ওই কন্টেন্ট লেখার মধ্যে আমি দেখাবো কিভাবে এসআরএল ইউজ করে কোয়েশ্চেন আনসারিং আমরা করে থাকি, কিভাবে ইনফরমেশন এক্সট্রাক্ট করে থাকি, বা টেক্সট সামারাইজেশনটা করে থাকি। আচ্ছা, পুরো জিনিসটার মধ্যে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, তাহলে আশা করি বুঝতে পারবেন যে কেমন ইউজ করছে। এই যে টেক্সট সামারাইজেশন আছে না, এই জিনিসটা বোঝার একটু চেষ্টা করেন। আমি যখন কোনো কন্টেন্ট লিখে একটা আর্টিকেলের কথা চিন্তা করেন, এই আর্টিকেলের মধ্যে আমার H1 যেটা থাকে, H1 এর নিচে একটা পুরো প্যারা, 1-2টা প্যারা তো থাকে, তাই না? এই 1-2টা প্যারার মধ্যে কি দেওয়া থাকে একটু চিন্তা করেন তো। আপনারা প্রত্যেকে এখানে ভালো এসইও, আর আপনারা প্রত্যেকে পড়ছেন, অনেকগুলো আর্টিকেল পড়ছেন। ওই ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে পুরো আর্টিকেলের একটা সামারি ভার্সন দেওয়া থাকে। কথা ঠিক না বেঠিক একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। একটাও রিপ্লাই দেয় না। আচ্ছা, আপনি কি আমার পয়েন্ট, আপনারা কি পয়েন্ট বুঝতে পারতেছেন যে আমি কি কোশ্চেনটা করছি? আমার হ্যাঁ ভাইয়া, বুঝছি। জিনিসটা হচ্ছে টাইপ করতে হবে ভাই, ভয়েস কোয়ালিটি অনেকের খারাপ, বাট কাইন্ডলি টাইপ করতে হবে। আপনারা প্রত্যেকে টাইপ করলে জিনিসটা একটু ভালো দেখায়। আচ্ছা, কি বলতেছি, বি অ্যাক্টিভ ভাই, এটা কোনো অন্য 10টা কোর্সের মতো কোনো কিছু না, চুপচাপ থাকতে হবে। আমি সবসময় বলি আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন যতক্ষণ আছে, এখান থেকে জিনিসটা ক্লিয়ার আউট হয়ে যাবে, যাতে করে আপনার এই টাইমটা ইউটিলাইজ হয়। টাইম ইজ more important than money and time is the most important resources you have. So যতক্ষণ এখানে আছে জিনিসটা ক্লিয়ার করে যাবে। সো এটার জন্য কমিউনিকেশন ইজ দ্য বেস্ট অপশন। সো যে জিনিসটা বলতেছিলাম, আমি পুরো একটা প্যারাগ্রাফ, আমি একটা আর্টিকেল কথা চিন্তা করি, যে একটা আর্টিকেলের মধ্যে একটা H1 দেওয়া থাকে, তাই না? H1 এর আন্ডারে দেখবেন 250 ওয়ার্ডের ভিতরে, মানে আমি একটা লিমিট বলতেছি, ইউজুয়ালি আমি যে জিনিসটা করি কি করা থাকে, পুরো আর্টিকেলে একটা সামারি দেওয়া থাকে। ওই সামারিটাকে আমরা এই যে এসআরএল এর মাধ্যমে ক্রিয়েট করে থাকি।
এসআরএল এর মাধ্যমে ওই সামারিটা ক্রিয়েট করে থাকি, আর কেউ যদি ফর ইনস্ট্যান্স ওই সামারিটা করে, ও বুঝতে পারবে যে সামনে আমি কোন জিনিসগুলো নিয়ে কথা বলছি। সো এই জন্য এসআরএলটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। এন্ড দ্য থিং ইজ, আমি আরেকবার বলতেছি, এখানে শীটের লিংক সবাইকে দেওয়া আছে। নেক্সট যে সেশনটা আমরা নিব, ওই সেশনটা হবে কন্টেন্ট ব্রিফের পুরো প্লেলিস্টের পরে লিখবো। আমরা যখন জিনিসগুলো লিখবো সেই জিনিসটা ইয়া করবো, ঠিক আছে? তো ওই আগে এই জিনিসগুলো একটু শীটটা পড়ে ফেলি। আপনারা অবশ্যই এই পুরো লেকচারটা যাবেন কালকে, কিন্তু জিনিসটা হচ্ছে ওরা লেকচারের শীটটা পাবে কালকে হয়তো, বাট আপনাদের কাছে অলরেডি লেকচারের শীটটা এখন আছে, আমি প্রত্যেককে দিয়ে ফেলছি, রাইট? আমি কালেক্ট করে ফেললাম, পড়বেন, ভালো মতো অ্যানালাইজ করবেন, যাতে করে যখন আমরা কন্টেন্ট রাইটিং এর দিকে চলে যাব ব্রিফ ক্রিয়েশনের পরে, যাতে করে আপনারা ক্যাচ আপ করতে পারেন। আই বেট যারা এই রোলস গুলা বুঝছেন, ওদের কন্টেন্ট রাইটিং এর রুলস গুলো বুঝতে কোনো সমস্যা হবে না। বাট কেউ যদি এই জায়গায় ফাঁকিবাজি করে, সে কিন্তু প্রপারলি মনে করেন হবে না। আচ্ছা, তো এখানে ইলিয়াস ভাই কমেন্ট করছে, অলসো ওয়ান্ট টু লার্ন হাউ টু ট্রেন এ কাস্টম এআই এজেন্ট or GPT window to instruct the writers on how to write articles properly, maintaining semantic rules as shown here. Yeah, right. I really love your effort which you put to get all the elements of semantics and language. It will help us. Okay. So thing is, brother, এখানে দুই ধরনের ইয়াটা হচ্ছে, দেখেন, কেউ এখানে ভুল না, কেউ বলে যে আমরা কাস্টম জিপিটি কে দিয়ে মানে মোটামুটি কন্টেন্ট লিখি, মানে অ্যাপ্রোচটা দেখেন, দুইটা অ্যাপ্রোচের কথা আমি বলি। কাস্টম জিপিটি দিয়ে আমি কন্টেন্টটা লিখি, আমি হিউম্যান টাচটা দিই, ঠিক আছে? বাট আমি যে জিনিসটা বলবো, মানে আমি আমার প্রজেক্ট গুলোর মধ্যে আমি কখনোই কাস্টম জিপিটিটাকে ইউটিলাইজ করি না। কেন করি না সেটা আমি বলি। দেখেন, কেউ যদি কাস্টম জিপিটি দিয়ে সিমেন্টিক্স রুল অ্যাপ্লাই করে লিখতেছে, ওটা ভুল না, হি ইজ অলসো কারেক্ট। বাট আমার পার্সোনালি ওটা পছন্দ না। আমি করি কি, আমি রাইটারদেরকে ওই হিসাবে ট্রেন করি, কেন করি? কজ জানাই আছে যে কোরের যে সিমেন্টিক রুলসটা হুইচ ইজ অলমোস্ট 200টা, এই 200টা রুলস আমরা যখনই কোনো কাস্টম জিটি, আমি যে ট্রাই করি নাই ওটা না, এজেন্ট বানানোর ট্রাই করছি, বাট যখন পুরো কম্বাইনলি আমরা একটা এজেন্টকে মানে ক্রিয়েট করে থাকি যে 200টা রুলস দিয়ে সে প্রপারলি লিখবে, তারপর আমি হিউম্যান রিটার্ন এফোর্টটা দিব, ওখানে সে অনেকগুলো মিস্টেক করে ফেলে। এই জন্য আমরা করছি কি, আমরা পুরো জিনিসটার জন্য কোন কাস্টম জিপিটি বানাই বা এআই এজেন্ট বানাইনি, আমরা করছি কি ছোট ছোট জিনিস অ্যানালাইজ করার জন্য আমরা কাস্টম এআই বা কাস্টম জিপিটি অর এআই এজেন্ট ক্রিয়েট করছি। ফর এক্সাম্পল, আমি যদি বুঝাইতে চাই যে আমার সেন্টিমেন্ট অ্যানালাইসিস এর জন্য আমি আলাদা একটা এআই এজেন্ট ক্রিয়েট করছি, রাইট? অথবা আমার যে এসআরএল রুলস গুলো প্রপারলি ডিস্ট্রিবিউটেড হয়েছে কিনা সেটা বোঝার জন্য মানে আমি একটা আলাদা এআই এজেন্ট ক্রিয়েট করছি। বাট পুরোটাকে যদি একসাথে আনা মানে পসিবল হতো, জিনিসটা অনেক টাইম কনজিউমিং, অনেক কম লাগতো। বাট ইনশাআল্লাহ আমি সামনে মানে কিভাবে, আমি খুব বেশি ইউজ করি না কাস্টম জিপিটি, বাট তারপর কেমনে ক্রিয়েট করতে হয় ওটা নিয়েও আমি ইনশাআল্লাহ প্লেলিস্ট আনবো। ডিপেন্ড করে মানে চাহিদার উপর, যদি প্রত্যেকে বলে ইনশাআল্লাহ আনবো, ওটা নিয়ে কোনো ইস্যু নেই। বাই দ্য ওয়ে, সো আমি আরেকবার রিভিউটা করতেছি সবকিছু। এজেন্টিভটা একটু বুঝাই দেন ভাই। ওকে, আমি এজেন্টিভের দিকে চলে যাচ্ছি। এজেন্টিভের দিকে হচ্ছে দেখেন, a specific kind of agent used to indicate casualty or violations, right? দেখেন, casualty, violation completely আলাদা জিনিস। আচ্ছা, casualty and violation জিনিস দেখেন, the wind blew the leaves away, এখানে উইন্ডটা হচ্ছে আমার এজেন্টিভ কেন? কারণ দেখেন, উইন্ড যদি না হইতো, বাতাসটা যদি না বইতো, তাহলে পাতাটা কিন্তু লড়তো না। সো এই উইন্ডটাই হচ্ছে আমার একটা এজেন্ট। এই যদি কাজটা না করতো তাহলে বাতাসটা কি হইতো না, বইতো না। দেখেন, জিনিসগুলো কমপ্লেক্স মনে হচ্ছে, কারণ দেখেন আমরা প্রথম দিকে চলে যাই পার্সনের জন্য। ভাইয়া আপনি বলছেন এজেন্ট, এই জিনিসটা বুঝে চিন্তা করবেন। যদি পার্সন হয় তাহলে সেটা হচ্ছে এজেন্ট, যে জিনিসগুলোকে আপনি ধরতে পারবেন। আমি পার্সনের কথা বলতেছি না, যে জিনিসগুলোকে আপনি ফিজিক্যালি ধরতে পারবেন সেগুলোকে বলবা, ওরা যদি কোনো কাজ করে থাকে সেটাকে বলবো আমরা এজেন্ট। যেমন জন কিক দ্য বল, জন একটা কাজ করছে, জনকে আমি ধরতে পারবো, তো জন হচ্ছে এখানে একটা এজেন্ট। বাট কোন অ্যাবস্ট্রাক্ট কিছু যদি থাকে যে কোন কাজ সম্পাদন করে ফেলছে, ওটাকে বলবো আমরা এজেন্টিভ। এজেন্ট এন্ড এজেন্টিভ আর এট দ্য সিমিলার ওয়ে। মানে উইন্ড বা ওয়াইন্ড, হোয়াটএভার দ্য থিং ইজ, বাতাসকে আমি ধরতে পারবো না, এই জন্য। বাট বাতাসটা কিন্তু ওই যে কাজটা সম্পাদন করছে, দ্যাটস ওয়াই বাতাস হচ্ছে আমার এখানে এজেন্টিভ। সো ভাইয়া, এটা কি ক্লিয়ার হয়েছে? ইসলাম আলম ভাই, আই হ্যাভ অলরেডি শেয়ারড দ্য ফাইল, কাইন্ডলি আপনারা ইয়াটা নেন, উপরের দিকে চ্যাট ইয়ার মধ্যে যান, ফাইলটা অলরেডি শেয়ার করা আছে। ফাহাদুজ্জামান ভাই ক্লিয়ার? ওকে, এভরিওয়ান ক্লিয়ার? সো ওকে, নাইস।
তো আমি এই জিনিসটা বলতেছি, আমি লাইন বাই লাইন এখানে প্রত্যেকটা জিনিস যাচ্ছি না, আমি অলরেডি 5-6টা বুঝিয়েছি। আর আমি এভাবে করে এই ফাইলটা ক্রিয়েট করছি যাতে করে কেউ যদি একবার পড়ে সে মোটামুটি বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি আরেকবার ছোটখাটো রিভিউ করে দিচ্ছি, তারপর আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাবো। কারো যদি কোয়েশ্চেন না থাকে আমরা সেশনটা শেষ করে দিব। ওকে, সো আসেন এখানে ডেফিনেশনের মধ্যে কি আছে। ডেফিনেশনের মধ্যে সিম্যান্টিক রোল লেভেলিং জিনিসটা কি সেটা আমরা বুঝলাম। ডেফিনেশন এতটুকু পুরাটা যদি না পড়তে চান, আপনার ফার্স্ট এইটুকু পড়বেন। এইটুকু পড়লে আমি জাস্ট মার্ক করে দিচ্ছি, এইটুকু পড়লে হয়ে যাবে। বাকিটুকু এমনি মানে পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নেই। এটুকু পড়লে আপনারা এসআরএল বা সিম্যান্টিক রোল লেভেল বুঝে যাবেন। নিচে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে এক্সাম্পল যেটা জন সে হচ্ছে এজেন্ট, বুক হচ্ছে থিম, আর ম্যারি হচ্ছে রেসিপিয়েন্ট। এখন জন কি কারণে এজেন্ট, অথবা ম্যারি কি কারণে রেসিপিয়েন্ট, সরি হ্যাঁ, বুক কি কারণে থিম, ওই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এজেন্ট কাকে বলবো, এক্সপিরিয়েন্সার কাকে বলবো, ঠিক আছে, গোল কাকে বলবো, সোর্স কাকে বলবো, প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। সো আই উইড হাম্বলি রিকোয়েস্ট এভরিওয়ান যে নেক্সট সেশনের আগে আপনারা কাইন্ডলি এইটুকু পার্টটুকু পড়ে ফেলবেন, ঠিক আছে? তারপর অ্যাপ্লিকেশন নিয়ে জাস্ট এত কিছু বোঝার দরকার নেই। অ্যাপ্লিকেশন আমি জাস্ট লিখছি যে কোন কোন জায়গায় আমরা ইউজ করে থাকি এসআরএল কে, এখানে আমি লিস্ট ডাউন করে ফেলছি। আপনার ইচ্ছা হলে না, ইউ মাস্ট ডু দিস। লাইক কোয়েশ্চেন আনসারিং ফরম্যাট কি সিম্যান্টিক এসইও এর মধ্যে, সেটা আপনি অবশ্যই আজকে বসে রিসার্চ করবেন। ইনফরমেশন এক্সট্রাকশন আর ইনফরমেশন রিট্রিভাল এর মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আপনি আজকে বসে বসে রিসার্চ করবেন। হ্যাঁ, আমি নেক্সট সেকশনের মধ্যে এই জিনিসগুলো বুঝাই দিব, বাট আপনারা যদি রিসার্চ করেন জিনিসগুলো বুঝতে আর একটু সুবিধা হবে। সো আজকের সেশনটা বেশিক্ষণ ছিল না, জাস্ট আধা ঘন্টা ছিল। এই আধা ঘন্টার মধ্যে আমরা ডেফিনেশন পড়ছি, ছোটখাটো এক্সাম্পল দেখছি, আর একটা লিস্টিক্যালও প্রোভাইড করে দিছি। আর অ্যাজ প্রত্যেকে আমাকে রিকোয়েস্ট করছে ভাইয়া লেকচারের সাথে সাথে কিছু রিসোর্স দিলে আরো সুন্দর হয়, দ্যাটস ওয়াই আমি একটা হ্যান্ড নোট মানে এটা করে ক্রিয়েট করেছি, যেটা আমি আশা করি আপনাদেরকে হেল্প করবে। সো এই পুরো লেকচার নিয়ে কারো কোনো ধরনের যদি কোয়েশ্চেন থেকে থাকে বলবেন, যে আপনারা কিছু কি বুঝতেছেন সিম্যান্টিক নিয়ে, নাকি বেশি কঠিন হয়ে যাচ্ছে, নাকি টাইম ওয়েস্ট হচ্ছে, হোয়াট এভার দ্য থিং ইজ, কাইন্ডলি ড্রপ ইওর ফিডব্যাক ইন দ্য কমেন্ট সেকশন। কারো কোয়েশ্চেন থাকলেও বলেন, আর যদি ভালো লাগে সেটাও বলেন, খারাপ লাগলে সেটাও বলেন। ভাইয়া একটা সেমেন্টিক নিয়ে একটা জিনিস জানার ছিল। জিনিসটা হচ্ছে ফাইবারে বা আপওয়ার্কে বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন মার্কেট প্লেসে, তারপরে লিঙ্কডইনে বিভিন্ন জায়গায় দেখছি যে এসইও নিয়ে যেসব জব পোস্ট হয় আর কি, মানে বেশিরভাগ নিয়ে ট্রেডিশনাল এসইও নিয়ে জবগুলো পোস্ট হয়, সেমেন্টিক নিয়ে ওইরকম দেখা যায় না। বিশেষ করে ফাইবারে জাস্ট আপনার 24 থেকে 25টার মতন গিগ আছে দেখা যাইতেছে। এটা নিয়ে আসলে কি বলবেন? মানে আমি এই জিনিসটা বলি, এসইও কিন্তু অনেক দিন ধরে আমরা করে আসছি, তাই না? লাইক সার্চ ইঞ্জিন ক্রিয়েট হওয়ার পর থেকে কিন্তু এসইওটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন এসইওর একটা ব্রাঞ্চ হচ্ছে সিম্যান্টিক এসইও, কথাটা বুঝার চেষ্টা করবেন। লাইক ফর এক্সাম্পল এসইও এর মধ্যে প্রোগ্রামেটিক এসইও হচ্ছে একটা ধরন, বা এটা আমরা যদি আমার লেক্সিক্যাল রিলেশনশিপের মধ্যে চলে যাই তাহলে হবে যে হাইপোনেম আর হাইপারনেম। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, সহজ করে বুঝাই। সো এসইও তো অনেক বড় একটা ফিল্ড, প্রোগ্রামেটিক এসইওটা অনেক বছর ধরে সবাই করে আসতেছে, বাট সিম্যান্টিক এসইওটা পপুলার হয়েছে একদম বেশি দিন হচ্ছে না, এক বছর হচ্ছে না বলতে গেলে, ঠিক আছে? কোডের ফ্রেমওয়ার্কটা আসার পর মোটামুটি মানুষজন হয়তো সিম্যান্টিক নিয়ে কথা বলতে শুরু করছে, বাট এর আগেও কিন্তু সিম্যান্টিক্স পপুলার ছিল এনটিটি এসইও নামে, বা হোয়াট এভার দ্য থিং ইজ, অন্যান্য নামের মধ্যে পপুলার ছিল। তো গিগ কম থাকার রিজনটাই হচ্ছে যে মানুষজন এখন এই জিনিস ব্যাপারে এত বেশি জানে না। আর আমি মনে করি ইট ইজ দ্য হাই টাইম যে আপনি আপনার গিগ লঞ্চ করেন, যদি স্কিল সেট ভালো থাকে তাহলে আপনি লঞ্চ করেন। আর এখন যদি প্রথম দিকে আপনি শুরু করেন তাহলে ফার্স্ট মোভার অ্যাডভান্টেজটা পাবেন। যেমন ফর এক্সাম্পল আমি ক্লিয়ার কাট যদি বলতে চাই, হি ইজ অলসো প্রেজেন্ট হিয়ার। আমাদের টপিক্যাল ম্যাপ ক্রিয়েশনের যে ওয়ার্কশপ ছিল, আমি এখানে কিন্তু করি, ঠিক আছে? মানে আমি এখানে কোনো কোর্স টোর্স কিছু করাই না ভাই। তো আমি একটা জিনিস ক্লিয়ার করতে, জাস্ট একটা সাকসেস স্টোরি শেয়ার করতেছি। যারা যারা আমাদের টপিক্যাল ম্যাপ ওয়ার্কশপের সেশনে ছিলেন তারা জানে যে একটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করার জন্য মানে আমি কত বলছিলাম ক্লায়েন্টকে চার্জ করতে, ঠিক আছে? তো সবাই জানে। আচ্ছা, কে কে প্রেজেন্ট আছে একটু বলেন তো দেখি। স্যার ভাই আমি ছিলাম। আচ্ছা, আপনিই বলেন কি যে আমি কত বলছিলাম একটা ক্লায়েন্ট থেকে কত চার্জ করতে? 2000 মিনিমাম। আচ্ছা, 2000 বাংলাদেশে কত হয়? যদি আমি 2 লাখের উপরে হয় না, অনেকটা বড় অ্যামাউন্ট না? তো তখন তো অনেকেই কনফিউজড হয়ে গেছিলেন যে ভাই এত টাকা দিবে নাকি মানুষ, বা এত টাকা ক্লায়েন্ট দিবে নাকি। অলরেডি আমাদের মধ্যেই এখন 32 জনের মধ্যে একজন প্রেজেন্ট আছে যার সাথে মানে ক্লায়েন্টের কমিউনিকেশন হয়েছে। সে ক্লায়েন্টকে বলছে যে আমি এত চার্জ করবো 2000 USD, রাইট?
ক্লায়েন্ট টাকা বলছে লেটস হ্যাভ এ মিটিং, মানে এটার স্ক্রিনশট সবকিছু আছে। তো আমি ফর প্রাইভেসি পারপাস তার নামটা আমার কিছু বলতেছি না, বাট যদি দরকার পড়ে কখনো দেখাতে হয় তাহলে আমরা ভাই দেখাবো। ফাইবার কিছু গিগ দেখছিলাম, মানে গিগ গুলো $500 উপরে কোনো ওরা গিগ রাখে না। দেখেন আপনার মার্কেট প্লেস বুঝতে হবে। জি জি আমরা বাঙালিরা মার্কেট প্লেসটা বুঝি না। দেখেন ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে ক্লায়েন্টরা আসতেছে আপনার চিপলি ওয়ার্ক করানোর জন্য, বাট আপনার যে সিম্যান্টিক অ্যাসিওটা ডেভেলপ করতে স্কিল ওটা কিন্তু চিপ না। তা আমার মনে হয় না যে আপনি ফাইবারের মধ্যে গিয়ে প্রপার ভ্যালুটা পাবেন, ঠিক আছে? আমি আপনাকে এটাই সাজেস্ট করবো। আর সিম্যান্টিক অ্যাসিও যদি প্রপারলি বুঝেন, এটা আমি কখনো শেয়ার করি না, আজকে বলতেছি, আপনি কখন ফাইবারে কাজ করবেন না। কেন করবেন না আমি আপনাকে বলি, বিকজ ফাইবারের মধ্যে কি আপনার থেকে 2000 USD এর মধ্যে কিন্তু টপিক্যাল ম্যাপ কিনবে না। বাট আপনার ফানেলটা যদি এরকম হয় যে ইউ আর এন এসইও এক্সপার্ট, সিম্যান্টিক এসইও এক্সপার্ট, আপনি খুব ভালো কাজ করতেছেন, ক্লায়েন্ট আপনার সাথে আসে কথা বলবে। ট্রাস্ট মি, এখন জিনিসটা অনেকটা মানে কাল্পনিক মনে হচ্ছে, বাট ট্রাস্ট মি, আপনার যদি প্রপার স্কিল সেট হয়, ক্লায়েন্ট আপনার থেকে আসে বলবে আর ইউ প্রোভাইডিং সিম্যান্টিক এসইও সার্ভিসেস অর নট। আমার কাছে এখন অনেকগুলো মেসেজ পড়ে আছে, দরকার হলে আমি দেখাইতে পারবো। বাট আপনি কখনো ওই যে ইনবাউন্ড আর আউটবাউন্ড মার্কেটিং এর কনসেপ্টটা বুঝেন। সিম্যান্টিক এসইও প্রপারলি যদি আপনি জানেন, আপনার মার্কেট প্লেসে কাজ করতে হবে না, আপনি আউট অফ মার্কেট প্লেস কাজ পাবেন। আমি যেটা বিশ্বাস করি, শুধুমাত্র একটা সিম্যান্টিক এসইও প্রজেক্ট যদি কারো হাতে থাকে, আলহামদুলিল্লাহ সে ভালো আর্ন করতে পারবে। যেটা আমি একটু আগে বললাম যে 2000 USD কিন্তু ছোটখাটো কথা না। আর টপিক্যাল ম্যাপের জন্য এটা আমি মিনিমাম বললাম, অন্যরা কত চার্জ করে না করে ওটা আমার জানা আছে, ঠিক আছে? সো আরো বেশি চার্জ করে আর কি, বাট ওই জিনিসে। আর আমাদের বাংলাদেশে একটা খুবই কমন প্র্যাকটিস হচ্ছে কি, মানে কাজ পাচ্ছ না কমের মধ্যে নিয়ে ফেলো। তো আমি প্রত্যেকে এটাই সাজেস্ট করব, এই স্কিল সেট যেটা আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, এটা খুবই ভ্যালুয়েবল একটা স্কিল সেট। যদিও বা আমরা এটা ফ্রিতে শিখাচ্ছি, তারপর আপনারা কখনো আপনার এই স্কিলকে কখনো অসম্মান করে কম ইয়ার মধ্যে দিবেন না। এটা একটা প্রপার একটা ভ্যালু আছে। যেমন আমি আপনাকে বলি, একটা ছোট একটা, আমি নাম্বার নিয়ে কথা বলছি এটাও বলি, আমাদের বাংলাদেশের মধ্যে 200-250 মধ্যে মান্থলি এসইও সার্ভিস দেয় নাকি দেয় না বলেন তো দেখি? 150-র মধ্যেও পাওয়া যায় ভাই। আচ্ছা, পাওয়া পাওয়া যায়। এটার মধ্যে নেগলেক্ট করা তো কিছু নাই। লাইক আমরা যখন কোনো ভাই course শুরু $50 দেয় করে, মান্থলি এসি সার্ভিস। ওগুলা এত বেশি নেম হয়ে গেছে। বাট আমরা বলতেছি যে অনেককে আমি আমি বলবো যে প্রায় 70%ই এখন এই রেটের মধ্যে কাজ করে, যে আমি আপনার এসইও কন্টেন্ট করে দেবো পুরো মাসের জন্য, তো 200-250 চার্জ করব। বাট আপনারা কি জানেন, একটা ভালো কন্টেন্ট, শুধুমাত্র একটা ভালো কন্টেন্ট পাওয়ার জন্য মানুষ 250 থেকে 200 চার্জ করে, মানে ওয়ান পিস অফ আর্টিকেল। যদি কথা বিশ্বাস না হয়, মার্কেট প্লেসে যান, যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, যাদেরকে এসএমই বলা হয়, ওরা কত চার্জ করে সেটা একটু বুঝিয়েন। সমস্যাটা হচ্ছে কোথায় জানেন, আমাদেরকে শেখানো হয়েছে কি, মানে আমাদের মানে বাংলাদেশে শেখানো হয় কি, ব্যাকলিঙ্ক ইজ ফ্রি, আর ব্যাকলিঙ্ক এর মধ্যে সর্বোচ্চ যদি পেড নিতে যাও $5-10 মধ্যে পেয়ে যাবা। বাট হার্শ রিয়ালিটি এটা না। একটা ব্যাকলিঙ্ক, ভালো ব্যাকলিঙ্ক নিতে গেলে 1000-2000 ব্যাকলিঙ্ক আছে, আর যেগুলো 5-10 মধ্যে পাচ্ছেন ওগুলোকে ব্যাকলিঙ্ক না বলে পিবিএন বলে ভালো হয়। তো এই জিনিসগুলো কেউ আপনাদেরকে বলবে না, রিয়েলিটি চেক গুলো দিবে না। সবাই চায় যে আপনারা জিনিসটাকে খুব ইজি মনে করবেন, কারণ জিনিসটা যত ইজি হবে আপনারা তাদের কোর্সে বা বিভিন্ন জিনিসের মধ্যে তত ইজিলি এনরোল করবেন। বাট আমার এখানে ভাই কোনো কোর্স করানোর তো টেন্ডেন্সি নাই, এই জন্য আমি আপনাদেরকে রিয়েলিটি চেক দিচ্ছি। আমি এটাই বলবো যে ভালো মতো কষ্ট করে একটু স্কিলটা ডেভেলপ করেন, ইনশাআল্লাহ। আজকে একজনের মানে আমারও খুব ভালো লাগছে যখন আমি দেখছি তার মানে ক্লায়েন্টের সাথে কনভারসেশন হচ্ছে, ক্লায়েন্ট টাকা বলছে ওকে লেটস হ্যাভ এ মিটিং। আমি দোয়া করি যারা যারা প্রত্যেকে এখান থেকে ডেভেলপ করছে, প্রত্যেকে কি 2000 কেন ভাই, আরো বেশি চার্জ করবেন যদি আপনার স্কিল সেট হয়। বাট স্কিল সেট না হলে কিন্তু সে আপনার 2000 কি $20 দিবে না, তাই না? তো ভালো মতো চেষ্টা করবেন, আমরা যতটুকু পারতেছি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, সাপোর্ট কি আমরা আবার ওই 24/7 সাপোর্টের কথা বলেন না, বিকজ আমি নিজে পার্সোনালি তেমন একটা, এই যে কন্টেন্ট বানাচ্ছেন, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি না। তো অনেকে হয়তো আমাকে টেক্সট করে বলেন ভাই আপনাকে তো পাই না, ভাব নিয়ে বলছে না ভাই, ভাব নিচ্ছি না, কাজ কাম একটু করতে হয়, তাই না? সো ওই জায়গায় একটু বিজি থাকে। সো আই হোপ আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে। আর মার্কেট প্লেস নিয়ে আমরা ইনশাল্লাহ একটা ওয়ার্কশপ টাইপ, নট ওয়ার্কশপ মানে একটা সেশন টাইপস করবো, মানে একটা রিয়ালিটি চেক দেওয়ার জন্য, মানে সিম্যান্টিক এসইও নিয়ে আপনি কিভাবে আপনার বিজনেসটাকে কি করতে পারবেন, মানে গ্রো করতে পারবেন বা বড় করতে পারবেন। বাট আমি আবারও রিপিট করতেছি, আমরা যে স্কিলটা এখানে শিখতেছি, কষ্ট না ভাই, এত তো সহজ না, তাই না? এই যে কষ্টটা করতেছেন এটা ভ্যালিউ আছে। যদি বিশ্বাস না হয় আপনি যায় মার্কেট প্লেস দেখতে পারেন। মার্কেট প্লেস বলতে আমি যদি সহজ করে যদি বলি, তাহলে আপওয়ার্ক ইজ এ গুড প্লেস টু ওয়ার্ক অন
ফর সিমেন্টিক এসইও। ঠিক আছে, আপনি আপওয়ার্কে যাবেন, আপনার আওয়ারলি রেট সেট করবেন 80 90 হোয়াট এভার দ্য থিং ইজ, 10-20 এর মধ্যে করবেন। ঠিক আছে, সো যদি আপনি স্কিল পারসন হন, মানুষ 80 90 দিতে বাধ্য। কালকে আমি বড় ভাই, আমি একটু আগে যে বললাম, একটু আগে যে বড় ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, উনি নাম বলে এখন সবাই চিনবে, বা ইনডাইরেক্টলি যদি বলি হি ইজ দ্য কিং অফ মানে প্রোগ্রামেটিক এসইও। সো আমারই চিটাগাঙ্গের মানুষ, খুব রেসপেক্টেড পারসন, উনি আওয়ারলি চার্জ করছে $250। যদি বিশ্বাস না হয় যায় জিজ্ঞেস করেন, আমি নাম বলতেছি না, যদি বিশ্বাস না হয় যায় জিজ্ঞেস করেন, একটা প্রজেক্টের জন্য আওয়ারলি চার্জ করছে $250। তো যদি স্কিল সেট প্রপারলি থাকে আপনি ভ্যালিউ পাবেন। আর যদি স্কিল সেট, হ্যাঁ, আবার সিমেন্টিক এর জন্য আপনাকে কেউ $250 মানে চার্জ মানে দিবে না, এটা সত্য, বাট ইয়া ইউ ক্যান চার্জ আপ টু 60 70 80 রাইট দ্যাট থিং। ঠিক আছে, রাকিব ভাই আমি নেম নিচ্ছি না, বাট আমি জানি যারা এক্সপিরিয়েন্স আছে, যারা মোটামুটি এসইও ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু ধারণা রাখে, তারা জানে আমি প্রোগ্রামেটিক এসইও এর ব্যাপারে কার ব্যাপারে কথা বলছি, যিনি চিটাগাঙ্গে থাকেন। যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না, হি ইজ এ রেসপেক্টেড পারসন, লেজেন্ড। সো দিস ইজ হোয়াট ইট ইজ। ভাই প্রত্যেককে কি বুঝছেন আজকে আমরা কি নিয়ে কথা বলছি, নাকি আর কিছু ডিসকাস করা আছে? কাইন্ডলি বলেন, তাহলে আমরা এটা এখানে শেষ করে দিব রেকর্ডিংটা। অল ক্লিয়ার? একটু চ্যাট বক্সে আপনাদের রিপ্লাই গুলো দেন, আপনাদের রিপ্লাই দেখলে আমি মোটামুটি বুঝবো যে সবাই বুঝছেন কি বুঝে নাই। যাক, একজন বলে ফেলছে, ভেরি গুড। সো ইয়া, দিস ইজ হোয়াট ইট ইজ। সো ইনশাল্লাহ প্রত্যেকের সাথে শুক্রবার দেখা হবে। শুক্রবার কিন্তু আমরা ইয়াতে চলে যাব, আমাদের ওটাই কি বলে, হাউ টু ক্রিয়েট কন্টেন্ট ব্রিফ, সিমেন্টিক কন্টেন্ট ব্রিফের পার্ট 3 তে আসবো আমরা। সো আশা করি আমাদের কন্টেন্ট গুলো আপনাদের ভালো লাগতেছে। আমি এখানে বলবো যে একটু কষ্ট করে এই জিনিসগুলো শেখার চেষ্টা করে, আমি আশা করি আপনার স্কিল সেটটা অনেক ভালো হবে। আর হ্যাঁ, আমাদের সেশন আজকের এটা আমি প্রত্যেকবারই বলি, আজকেও বলছি, কেমন লাগছে কাইন্ডলি একটা ফিডব্যাক দিয়েন, কারণ ফিডব্যাকটা দিলে হয় কি, মানে আমার কোন জায়গায় ইমপ্রুভ করা হবে, হইতে হবে কিনা, বা আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কিনা, ওটা একটু আমি বুঝি। কারণ কোন ফিডব্যাক যদি না আসে না, আমি বলি কি রে করালামটা কি, তা আমি একটু মানে কনফিউজড হয়ে যাই। সো কাইন্ডলি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে ওখানে জানিয়ে দিবেন যে ভাইয়া ঠিক আছে ভালো ছিল। আর যদি কোনো সাজেশন থাকে, ঠিক আছে তাহলে ভাই আপনি এই জিনিসটা করতে পারেন, নেক্সট সেশনসে এটা আনতে পারেন, সেটাও বলে দিবেন। আর যদি কোনো খারাপও লাগে থাকে, না ভাই আপনি যেটা বলছেন ওটা তো ঠিক হয়নি, ওটা ভুল হয়েছে, সেটাও বলে দিবেন। ইটস ওপেন ফর অল। সো ইনশাআল্লাহ আমি এটা রেকর্ডিংটা ফার্স্ট অফ অল অফ করি। ইনশাআল্লাহ আমাদের দেখা হচ্ছে নেক্সট শুক্রবার রাত 10টায়। ভালো থাকবেন, আমি আপনাদের ফিডব্যাকের জন্য অপেক্ষা করতেছি। সি ইউ সুন, আল্লাহ হাফেজ।